বলি ও লিখি। আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তাহলে আমরা যে অনুচ্ছেদটি পড়েছিলাম বা আমরা যে গল্পটি পড়েছিলাম আমার দেখা নয়াচীন, সেটি আমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে। তাহলে চলো আমরা সেটি দেখি। এখানে দেখো, 1952 সালে অক্টোবর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের ব্রাহ্মী সম্মেলনে যোগ দেন। এই ভ্রমণে তিনি যে অভিজ্ঞতা লাভ করেন তা নিয়ে তিনি আমার দেখা নয়াচীন ভ্রমণ কাহিনী রচনা করেন। সেখানে তিনি মিউজিয়াম, লাইব্রেরি পরিদর্শন করেন। এগুলো তিনি সুশৃঙ্খল ও পরিপাটি দেখতে পান। তাদের আচরণ রীতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন। মাঠে খেলারত ছেলেমেয়েরা তিনি আদর্শবান হিসেবে দেখতে পান। ছেলেমেয়েরা খুবই সুশৃঙ্খল, চীনারা দেশপ্রেমিক, দেশকে খুবই ভালোবাসে। বিদেশি মাল সস্তা হলেও কেনে না, অথচ দেশীয় মাল দাম বেশি হলেও কেনে। চীনের জনগণ খুবই সচেতন। দোকানদার মালের দাম বাড়ালে সবাই একযোগ হয়ে তা প্রতিবাদ জানায়। দোকানদাররা সবসময় ভয়ে থাকে। সেখানে কোনো কালোবাজারি নেই, নেই কোনো মুনাফাখোর। দেশটির সরকার এ বিষয় নিয়ে খুবই সচেতন। মুনাফাখোর ও কালোবাজারিদের ধরিয়ে দিতে পারলে সরকার তাদের কঠোর শাস্তি দেয়। তাই সরকারের ভয়ে দুর্নীতি করার সাহস পায় না। এই ছিল আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লিখে এবং বলে দেখালাম। তোমরা এটা নিজের ভাষায় এভাবে বলে লিখতে পারো। তারপরে আছে কিভাবে লিখব বিবরণ। বিবরণ লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। লেখার ভঙ্গি ও লেখার ধরন একেকজনের একেক রকম হয়। এমনকি একই বিষয় নিয়ে দুজন লেখকের লেখাও একরকম হয় না। তবে বিবরণ লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। প্রথমে ১ নম্বরে আছে, প্রথমে লেখার বিষয় ঠিক করতে হয়। ২, বিষয়টি কোন কোন দিক নিয়ে লেখা যায় তা ভাবতে হয়। ৩, লেখার সময় বিভিন্ন রকম প্রশ্ন করে তার জবাব খুঁজতে হয়। এক্ষেত্রে কি, কেন, কিভাবে, কোথায় ইত্যাদি প্রশ্নের কাজে লাগাতে পারো। ৪, লেখায় ধারাবাহিকতা থাকা দরকার। ৫, আবেগজনিত সহজ সরল ভাষায় বিবরণ তৈরি করতে হয়। ৬, বিবরণের সাথে মিল রেখে লেখাটি একটি শিরোনাম দিতে হয়। তাহলে একটি বিবরণ কিভাবে লেখা যায় এই ৬টি বিষয়ে উল্লেখ করা হয়েছে। তাহলে এবার চলো আমরা বিবরণ লিখি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে যাও, চারপাশ ভালো করে দেখো। লেখার জন্য এর মধ্যে থেকে কোনো একটি বিষয় বাছাই করো। বিষয় হতে পারে গাছপালা, পশু পাখি, রাস্তা, নদী, মানুষ, প্রতিষ্ঠান কিংবা যে কোনো কিছু। এমনকি এ সময়ে দেখা কোনো ঘটনাও লেখার বিষয় হতে পারে। বাছাই করা বিষয়ের উপরে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। তাহলে চলো আমরা এখানে একটি বিবরণ তৈরি করে দেখি। তাহলে শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমি শ্রেণীকক্ষের বাইরে যাই এবং গাছপালা, পশু পাখি, রাস্তা, নদী, মানুষ ইত্যাদি দেখি। এখন এখান থেকে বাছাই করে আমার দেখা নদী সম্পর্কে একটি বিবরণ লিখলাম। বিবরণটি হচ্ছে, আমার দেখা নদী। শীতলক্ষ্যা আমার প্রিয় নদী। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে, ঠিক শীতলক্ষ্যা নদীর পাশেই। শীতলক্ষ্যা আমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। শীতলক্ষ্যা নদীর রূপ এক এক ঋতুতে এক এক রকম হয়। গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপে যখন পানি শুকিয়ে যায় তখন নদীর দুই পাশে জেলে ওঠে চর, যেখানে কৃষকেরা আলু, মরিচ, পেঁয়াজ ইত্যাদি চাষ করে। আমরা সকালে গরু ছাগল চড়াতে নিয়ে যাই সেই চরে। দুপুরবেলা নদীতে দাপাদাপি করে গোসল করি। চরের বালিতে শুয়ে বিশ্রাম নিই, আবার ঝাঁপিয়ে পড়ি নদীতে। বর্ষাকালে শীতলক্ষ্যা নদীর কানায় কানায় ভরে যায়। এই সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকে, বড় বড় ঢেউ তীরে এসে আঘাত হানে। অনেক সময় নদীর পানি বেশি হয়ে গেলে দুই পাশের গ্রাম এবং ফসলের জমি সব ডুবে যায়। তখন আমাদের ঘরের চালে অথবা নৌকায় আশ্রয় নিতে হয়। শরৎকালে শীতলক্ষ্যা নদী আবার অনুরূপ ধারণ করে। তখন দুই নদীর পাশে যতদূর চোখ যায় কাশফুল ফুটে থাকে। বিভিন্ন গাছপালা দেখা যায়। কাশবনের ভেতরে অনেক পাখি বাসা বেঁধে ডিম পাড়ে। আমরা বিকালবেলায় নদীর চরে নদীর বুকে নেমে পড়ি। সন্ধ্যাবেলায় যখন পাখিরা বাসায় ফিরে আসে তখন তাদের কলকাকলিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
আমরা নৌকায় পাটাতনে শুয়ে সন্ধ্যার আকাশ দেখি। সে এক অপরূপ দৃশ্য। রাতে কাশবনে শেয়াল ডাকে হুক্কা হুয়া করে। এই নদী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্ষাকালে নদী অববাহিকা প্লাবিত হয়ে পলি মাটিতে সমৃদ্ধ হয়। ফলে এখানে ফসল ভালো হয়। আর এই নদীতেই রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীবন্দর নারায়ণগঞ্জ। নদীর পাড়ে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। অনেক বড় বড় জাহাজ চলে যায় এই নদী দিয়ে। এইভাবে তোমরা ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ তৈরি করতে পারো।